এটা আবুল হাসানের মত না। সমাজে এই বিতর্কটা আছে, তারা অভিনয় করে ওটা। আপনি সেই অভিনয়টাকে আপনি সত্য ধরে নিয়ে আপনি তাকে আপনি ধরুন। এই ঘটনাগুলো আসলে ঘটছে কেন? এগুলো আসলে কিসের আলামত? এই সরকার তো মাদার ভাঙ্গার আন্দোলনকে তো মোকাবেলা করে নাই। সেকুলার ফ্যাসিজমের বিরুদ্ধে একটা ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটেছে। এর রূপটা কী হবে আগামী দিনে এটা আমি এখনো জানি না। বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুরের ঘটনা ঘটছে, বাউলদের উপরে আক্রমণ হচ্ছে। মানিকগঞ্জে সর্বশেষ একজন বাউলকে গ্রেপ্তার করা হয়েছে, তার অনুসারীরা এটার প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদটা আমরা যতটুকু জানি খুবই শান্তিপূর্ণ উপায় কিন্তু ছিল। জি জি জি। তাদের উপরে একটা গ্রুপ গিয়ে আক্রমণ করেছে। তো এই ঘটনাগুলো আসলে ঘটছে কেন? এগুলো আসলে কিসের আলামত? না, এই আলামত আমাদের সমাজে সবসময় ছিল। প্রথম কথাটা হলো যে আপনি মাজার ভাঙা শুরু হয়েছে যখন বাঙালি জাতিবাদটার পতন ঘটে ইডিওলজিক্যালি। আপনি বাঙালি জাতিবাদের সময় তারা মাজারকে তারাই দখল করেছিল। আপনি তো মমতাজের নাম জানেন, হ্যাঁ, শিল্পী বা বাউলরা, যারা বাউলরা আওয়ামী লীগপন্থী ছিল, ওরা স্বভাবতই মাজার কেন্দ্রিক একটা দলীয় কোন্দল ছিল। এখন এই দলীয় কোন্দলটাকে আমরা সমাধান করতে পারতাম যদি শুরু থেকে মাজার ভাঙ্গার ব্যাপারটাকে আমরা মোকাবেলা করতাম। কিন্তু এই সরকার তো মাজার ভাঙ্গার আন্দোলনকে তো মোকাবেলা করে নাই। কিছু কিছু গ্রেফতার করেছে কিছু কিছু জায়গায়, কিন্তু এটাকে সত্যিকার অর্থে মোকাবেলা করার জন্য যে একটা ডিটারমাইন্ড স্পেশালি বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে, এটা তারা করেনি। যেই চেষ্টাটা সংস্কৃতি মন্ত্রণালয় করেছে, সেটা যেমন ফকির লালন শাহকে জাতীয় উৎসবে নিয়ে আসা, ভালো পালন করা, এটাও একটা কালচারাল কনফ্রন্টেশন, কালচারালি মোকাবেলা করা একটা পথ, তো চেষ্টা করছে সেটা। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিশেষত আমাদের এই আইন বিভাগ কি আদালত, আইন এবং আদালতের মধ্যে যারা অপরাধ করেছে, এই যে বাউলদের বা মাজার ভেঙেছে, তাদেরকে এনে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু এই সরকার দেয় নাই। এক নম্বর, এই যার কথা আপনি বলছেন আবুল সরকার, এটা তিনি পালা করেছেন। একটা পালাতে তারা নানান রকম ভাষা ব্যবহার করে, এটা গ্রামের লোক খুব ভালো বোঝে, এডুকেটেড ক্লাস সেটা খুব কম বুঝে, বা তথাকথিত যারা ইসলামিক কথা বলে তারা এই ভাষাগুলো বুঝে না। কারণ সেই ভাষাটা বুঝে সে উত্তেজনা তৈরি করে, তার পাল্টা যিনি পালাকার তিনি তাকে আবার পরাস্ত করেন। এটা হচ্ছে তার নিয়ম। তো আবুল সরকার একটা বিখ্যাত পালাকার, এটা তাদের স্টাইল, এটা করে না। আপনি সেটা বুঝলেন না, তাকে ভাবেন যে এটা আবুল সরকার, এটা আবুল সরকারের মত না তো। তিনি ধরছেন সমাজে এই বিতর্কটা আছে, তারা অভিনয় করে ওটা। আপনি সেই অভিনয়টাকে আপনি সত্য ধরে নিয়ে আপনি তাকে আপনি ধরলেন। উনি চিন্তার খোরাক দিচ্ছে, চিন্তা না করে একটা গ্রুপ ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। কেন ভায়োলেন্ট হয়েছে হবে আরও কারণ আছে। আমি যদি আবুল সরকার যদি কোনো ভুল থেকে থাকে, একটা ভুল আছে, তিনি রিটার দেওয়ানের পক্ষে তিনি সেখানে ক্যানভাসিং করতে গেছেন বিএনপির পক্ষে, বিষয়টা রাজনৈতিক হয়ে গেছে, ফলে তিনি রাজনীতি করবেন, ফলে জিনিসটা রাজনৈতিক হয়েছে। তারপর আপনি তাকে গ্রেফতার করতে পারেন, যে সমাজের ওখানে কিছু লোক একত্রিত হয়েছে, ফাইন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনি তাকে গ্রেফতার করতেই পারেন, নিয়ে আসতেই পারেন, আমি সেটা সমর্থন করি যে আপনাদের। কিন্তু তাদেরকে আমরা বারবার বলেছি আপনারা করবেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা তো হয় না। আপনি তাহলে মামলা কেন করলেন? তাহলে আপনি এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে অপারগতা, বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর এই যে দূরদৃষ্টির একটা মারাত্মক অভাব, এতে ঘটনাটা কি হয়েছে? আজকে এটা ঘটনাটা চলতে থাকবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কি রূপটা কি দাঁড়াবে? ভালো দাঁড়াবে? তাহলে এই সরকারের ভাবমূর্তি ভালো হবে? তাহলে এই যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো এডুকেশন নাই যে কী করে একটা সামাজিক সমস্যাকে মোকাবেলা করার পথ কী, এটা তো আইনের দ্বারা হয় না। এটা তো তর্ক বিতর্ক, সমাজকে তর্ক করতে দেওয়া উচিত প্রপারলি। সেটা তারা না করে যখন তাকে মামলা করলেন, আমাকেও আজকে যেতে হচ্ছে তার পক্ষে মুক্তির জন্য। তো আপনি তো এই বিতর্কতে কোনো দরকার ছিল না। আপনি যদি তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন, ঠিক আছে, তিনি একটা কথা বলেছেন, আমরা বলতাম থেকে আবুল সরকার ভুল বলেছেন, আমরা তার পক্ষে সকালে মাফ চাইছি, সমাধান হয়ে যেত জিনিসটা। কিন্তু আমি তা না করি, এটাকে একটা বিরোধের দিকে আপনি চলে গেছেন। এখন এই মামলাটা দেবার কী যুক্তি? আমাদের তো এই পুরো গণঅভ্যুত্থানই হয়েছে ফ্যাসিজমের বিরুদ্ধে। তো আপনি ডিজিটাল সিকিউরিটি আইন কি বিভিন্ন রকম তথাকথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত, আমরা তো এগুলোর বিরুদ্ধেই তো লড়াই করলাম একদিন। তো আপনি এগুলোকে আপনারও বারবার ফিরিয়ে আনছে, দেখতে পাচ্ছেন সমস্যাটা কোথায়? নতুন গঠনতন্ত্র যদি আপনি অস্বীকার করেন, তখন সমস্যাটা দেখেছেন কোথায় হয়? যে তথাকথিত ধর্মীয় অনুভূতি। ফ্যাসিজম তো মানুষের মনেও আছে, সেটা আপনি ফ্যাসিজম মানুষের মনে থাকতে পারে যখন তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেন, এই যে সংগঠিত রূপ দেওয়ার অবস্থাটা আপনি রাজনৈতিকভাবে তৈরি করেন, মানুষের মনে থাকতেই পারে। আমি যদি মনে করি যে ফারাহ মাজারের তত্ত্ব একমাত্র তত্ত্ব, তার উপরে আর কোনো সত্য তত্ত্ব না, তাহলে আমি ফ্যাসিস্ট। আর আমি যদি মনে করি যে আপনার সঙ্গে আমার কথা বলা দরকার, বোঝানো দরকার, তাহলে তো আমি আর ফ্যাসিস্ট হতে পারি না। আপনি ফ্যাসিস্ট নন। আমি কথা বলছি, বিতর্কটাই হলো সমাজের প্রাণ। বিতর্কটা আপনি আমার সঙ্গে এই পুরো অনুষ্ঠান শেষে আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আমরা অন্তত এটা তো বিশ্বাস করছি যে না, বিতর্ক করতে হবে, আমাদের চিন্তার পার্থক্য সেটাকে কমাই আনতে হবে।
তাহলে সমাজে যখন এই প্রাতিষ্ঠানিক এই ব্যাপারগুলো পরিসরগুলোকে আমরা ধ্বংস করি একের পর এক, তখন তো আপনি ফ্যাসিজমকেই পুনঃপ্রতিষ্ঠা করি। তার মানে এখন যে ধর্মবাদী ফ্যাসিজম, এর আগে ছিল একটা সেকুলার ফ্যাসিজম। সেকুলার ফ্যাসিজমের বিরুদ্ধে একটা ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটেছে। এর রূপটা কী হবে আগামী দিনে এটা আমি এখনও জানি না। এটা আমাদেরকে এখন মোকাবিলা করতে হচ্ছে। এটা হলো বিপদের জায়গা। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা ব্যানার দেখতে পাই, তৌহিদি জনতা। এরা আসলে কারা? আপনি মাঠে গেছেন, ইনভেস্টিগেট করেছেন, লোকজনের সাথে কথা বলেছেন, এদের কোনো পরিচয় জানতে পেরেছেন? এরা কারা আসলে? এই ফোর্সটা কারা? এই তৌহিদি জনতা তো আপনার মোসাদ হতে পারে, আমি সেটাই জানতে চাচ্ছি যে এই কারা। তৌহিদি জনতা র হতে পারে, ইন্ডিয়ান এজেন্ট হতে পারে। কারণ যারা আপনার বর্তমান অস্থিতিশীলতার সুযোগে রাজনৈতিক ফায়দা লুটতে যায়, হতে তো পারে। তাহলে এর ইনভেস্টিগেশনটা তো সরকারকে করতে হবে। কারণ তারা ইসলামের যে ব্যাখ্যা খাড়া করেন তার সঙ্গে কোরআনের কি মেলে? কোরআনের সঙ্গে তো মেলে না। আপনি তো যদি মনে করেন যে আপনি সত্যিকার অর্থে একটা অন্য মানুষের তার যে দিন, যার যে ধর্ম, সেকে আপনি দাওয়াত দিবেন, আপনার সঙ্গে আমি একটা দাওয়াত দিতে পারি আমার মতে। কিন্তু জোর করে যখন আপনি আমাকে মারেন, আমাকে হত্যা করার হুমকি দেন, আমার বিরুদ্ধে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, হুমকি দেন, তখন তো অবিলম্বে রাষ্ট্রের উচিত ছিল এদেরকে গ্রেফতার করা। রাষ্ট্র তো এই কাজটা করে না, তারা এখানে রাষ্ট্রের গাফলতি আছে। 2 নম্বর হচ্ছে সমাজে আমরা যে বিভিন্ন মতকে উপযুক্ত মর্যাদা দিয়ে এই তর্ক বিতর্কটা চালিয়ে যাবার যে ধারা, যে ঐতিহ্যটা শক্তিশালী করার কথা, এটাকে আমরা সমাজে করেছি? আমরা তো সমাজে এটা করি নাই। তাহলে এই সমস্ত, তার মানে বাংলাদেশে বর্তমানে এই একেবারে ধর্মবাদী ফ্যাসিজম এর উত্থানের জন্য আমরা সকলে কিন্তু এই শক্তির কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তার রাজনৈতিক পরিচয় আমি একটু আগে যেটা আপনি উল্লেখ করলাম, যে আপনি যদি একটা বিশেষ দলের পক্ষে আপনি দাঁড়ান, তখন তার বিরুদ্ধ পক্ষ তো আপনাকে এই তৌহিদি জনতার ব্যানার নিয়ে আপনাকে হামলা করবে। আপনি তো এই সুযোগটা দিচ্ছেন তাকে। আর দ্বিতীয় হচ্ছে তৌহিদি জনতা নামক যারা এইভাবে একটা হামলা করছে, যেটা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যেমন ধরুন, মাজার সম্পর্কে ইসলামের একটা ধারার একটা অবস্থান আছে যে মাজার তারা গ্রহণ করেন না। ঠিক, এটা আরবদের ট্রেডিশন থেকে এসছে, মানে আরব ট্রেডিশন থেকে এসছে। কারণ তারা ইসলামের আগের যে সকল ঐতিহ্য, রসুল্লাহ সহ তার সাহাবাদের বিভিন্ন রকম ঐতিহ্য, এটাকে অস্বীকার করে তারা কি করেছিলেন? মক্কাতে আবার কোরেশদের আধিপত্য বিস্তার করেছেন। সেই কোরেশ আধিপত্যের বিরুদ্ধে তো মক্কা বিজয় হয়েছে। ফলে ইসলামের তো একটা ভিন্ন 2-3 রকম ইন্টারপ্রিটেশন থাকতে পারে, তার ইতিহাস পাঠের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। কিন্তু একদল যদি মনে করে যে তারটাই সহি, তৎক্ষণাৎ সে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কেন খারিজ হয়? কারণ মানুষ কিন্তু মৃত্যুর দ্বারা মরণশীল, মৃত্যুর সীমা আমার। আমি কখনোই দাবি করতে পারি না, ফরজ মজরে পারে না দাবি করতে, যে আমি যা বলছি এটাই একমাত্র সত্য। আমি এতটুকু বলতে পারি এটা আমার মত, এটা আমার চিন্তা। আপনি যদি গ্রহণ করতে পারেন গ্রহণ, যদি না করেন তাকে অ্যাটলিস্ট উই শুড ডিসকাস, যাতে আমরা একসঙ্গে বসবাস করি। মানে ভায়োলেন্ট না হওয়া। ভায়োলেন্ট তো আপনি যদি আপনার মতকে যদি আমি অস্বীকার করি, হতে পারে, কিন্তু আপনি মত মানি না বলে আপনি যখন আমাকে মারতে যাবেন, গেলে তো আমার মত তো আর চলে যাচ্ছে না, মত তো থেকে যাচ্ছে। কারণ এই পদ্ধতিটাই তো ইসলাম বিরোধী। আমি তো ভায়োলেন্সের কথা পরে আসছি, এটা তো অনইসলামিক কাজ। তাহলে যারা তৌহিদি জনতার এই স্লোগান নিয়ে সামনে আসছে, এরা তো ইসলামের কেউ না, এরা ইসলাম বিরোধী শক্তি। মানে এরা এসছে প্রমাণ করতে যে ইসলাম একটা সহিংস, একটা সন্ত্রাসী, একটা অসহিষ্ণু ধর্ম। তাহলে এদের সঙ্গে ইসলামের তো কোনো রকম সম্পর্ক থাকে। তাহলে ধর্মটাকে কি তারাই অবমাননা করছে? ডেফিনেটলি। আমি তো বলছি, পরিষ্কারই তো বলছি, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামে কখনোই অসহিষ্ণুতা। আপনি বলতে পারেন যাবে আমি মাজারের পক্ষে না, বা আপনি বলতে পারেন যে আবুল সাহেব অত্যন্ত অন্যায় কাজ করেছেন, গিয়ে আমরা গিয়ে বলতাম যে আবুল সাহেব গিয়ে বলতে ভাই ভুল হয়ে গেছে, আমার কথাটা ভুল, মুখ ফসে রেখে। আপনি গিয়ে তো তাকে গিয়ে মারতে পারেন না, আপনি তাকে গিয়ে মেরে ফেলবেন, ওখানে আপনি ফাঁসি দেবেন তাকে, তারপরে এখান থেকে গিয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবে, এটা তো আপনি করতে পারেন না। আপনি যেমনটা বলছিলেন, আবুল সরকার কোনো একজন রাজনৈতিক নেতাকে তার সমর্থন দেওয়ার জন্য এটা অন্য একটা গোষ্ঠীকে স্পার্ক করেছে বা করতে পারে। তাহলে যে বাউল সম্প্রদায় যারা আছে, এদেরকে আসলে কোনো রাজনৈতিক মতামত থাকতে নেই? বাউলরা তো রাজনৈতিক, মানে ক্ষমতার দ্বন্দ্বটা তাদের ক্ষেত্র না। সে কাউকে ভোট দিবে না, সেটা ভিন্ন কোশ্চেন। তারা রাষ্ট্রের নাগরিক আকারে ভোট দেবে। আপনি কিন্তু যখন আপনি তাকে বলছেন যে, প্রথমত বাউল শব্দটা খুব
সঠিক শব্দ নয়, কারণ বাংলাদেশে বিভিন্ন সাধনার ঘর আছে। সুফিদের ঘর একটা, ফকিরদের ঘর একটা, চিশতিয়ার ঘর একটা, ভান্ডার শরীফের ঘর একটা, তাদের প্রত্যেকের ঘর আলাদা, চিন্তা আলাদা। আপনি এক কাতারে সব এক জুড়িতে রাখতে পারবেন না, তাদেরও চিন্তার পার্থক্য আছে। আর এই চিন্তার এই পার্থক্যটাই তো বিউটি, এটাই তো সৌন্দর্য। কারণ আপনার যে আকিদা, সেই আকিদা মতো তো আপনি আপনার চর্চা করবেন, ঠিক আছে, আপনি সেই চর্চা আপনি করে যাবেন, আপনার যে বিশ্বাসটা আপনি করবেন। একটা শিক্ষিত শ্রেণী নাস্তিক হতে পারে, আস্তিক হতে পারে, এটাও তার একটা আকিদার দিক আছে। তার পক্ষে সে নীতিহীন হতে পারে। ধরুন একটা নাস্তিক, তার মধ্যে এই নয় যে সে নীতিহীন লোক, তারা তো একটা নিশ্চয় একটা ধর্ম আছে, তাহলে আপনি তো সেটাতে করতে দেবেন তো সমাজে। তাহলে এই যে সমাজে এটা করবার করবার যে পরিবেশ তৈরি করার দায়িত্বটা কার? রাষ্ট্রের, আপনার আইনশৃঙ্খলা বাহিনীর। তো রাষ্ট্র এবং আইনশৃঙ্খলা বাহিনী তো এক্ষেত্রে তো সঠিক ভূমিকা পালন করে না। কারণ শুরু থেকেই এরা যখন মাদার ভাঙা শুরু করেছে, তাদের প্রতি যে পরিমাণ কঠোরভাবে তাদেরকে আপনার মোকাবেলা করা দরকার ছিল, রাষ্ট্র তো এটা করেনি। রাষ্ট্র এটা না করার কারণে আজকে এই ধরনের সমস্যা একটা তৈরি হয়েছে। কারণ এখানেও অনেক, আমি ধরুন আমাদের আলেম ওলামা আছেন, তাদেরকে তো আমি অনেককে খুবই রেসপেক্ট করি। তারাও আমাকে বলেছেন যে মাদ্রাসা আমাদের তো মাদারের পক্ষে তো না। আমরা হ্যাঁ ঠিকই, তো ফকির লালন তো মাদারের পক্ষে না, আপনি তো ওটাতে মাদার বলতেছেন। ফকির লালনদের মধ্যে কবর পূজা নেই, কোনো এই তথাকথিত সমাধি বলে পূজা নেই। ওরা বলে মৃত জিনিসে তারা পূজাই করে না, কারণ মৃত জিনিসের পূজাটাকে তো অধর্ম বলে মনে করে, তারা মানুষ ভজনা করে। তাহলে আপনি তো ইভেন লালনটাও মাদার বানা ফেলেছেন। তো এটা তো আপনি রোধ করতে পারেননি। এটা তো রাষ্ট্রের দরকার ছিল যে এটাকে রোধ করা। তবে রাষ্ট্রের দরকার ছিল যে লালন নিজেকে কোনোদিন বাউল বলেনি, আপনি লিখছেন বাউল সম্প্রদায়, আরে উনি বাউলই না, উনি নিজেকে ফকির বলেন, এটা আলাদা সম্পূর্ণ ধারা। তো আপনি যখন এটাকে সম্পূর্ণ উপেক্ষা করছেন, তাদের যে ইন্টেলেকচুয়াল যে ট্রেডিশন, তাদের যে ফিলোসফিক্যাল, তাদের যে অরিজিন এবং তার যে হিস্ট্রি, এটা তো আপনি স্বীকারই করছেন না। এটা সে একাডেমিক কোনো স্টাডি নেই, আমাদের বুদ্ধিভিত্তিক জগতে এভাবে কোনো ধারণা নেই যে একটা কী বলে বাউলের মধ্যে যে একটা চিশতিয়া একটা তরিকা থাকতে পারে, কে লালনের একটা তরিকা থাকতে পারে, কি এমনকি সহজে বৈষ্ণবের তরিকা থাকতে পারে। তো এইটা তো আমাদের একাডেমিক লেভেলও, শিক্ষিত মূলত এগুলো জানা নেই। ফলে এর ফলে যে জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাটুকুই আজকে এই একটা জাতিবাদী হিংস্রতা, মানে ধর্মীয় জাতিবাদী হিংস্রতা। এটা পরিত্রাণের ওয়ে আউট আছে কিনা? কথা বলা, আলোচনা করা, পরস্পরকে বোঝা, এবং যারা ফ্যাসিস্ট টেন্ডেন্সি আছে, মানে আমারটাই সত্য, আমি কোনো তর্ক করতে চাই না। ফ্যাসিস্ট টেন্ডেন্সি আছে বা পোটেনশিয়াল ফ্যাসিস্ট, এগুলোকে চিহ্নিত করার উপায় খুব সহজ। বক্তব্য আপনার আমার বক্তব্য দেওয়ার ভঙ্গিতে যদি আমি বলতাম আমি যা বলছি এটাই ঠিক, তাহলে আমি ফ্যাসিস্ট। আর আমি যদি এটা আমার মত, এটা আমার চিন্তা, আমি এভাবে ভাবছি, এবং আমি আপনার সঙ্গে এটা নিয়ে আরও তর্ক করতে আগ্রহী, এবং আপনি আমার বাসায় এসছেন, আপনি আমার অতিথি, আপনাকে আমি চা খাবো, নাস্তা খাবো, উইল বিকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড উইল কন্টিনিউ ডিসকাশন, উই মে ডিফার। এই যে এছাড়া তো কোনো পথ নেই। যে লক্ষণগুলোর কথা বলছেন, আমাদের বড় রাজনৈতিক দলগুলোর বড় রাজনৈতিক নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলছেন, আপনি অবভিয়াসলি পর্যবেক্ষণ করছেন, টেলিভিশনে দেখছেন, পেপার পত্রিকায় পড়েছেন, এদের ভিতরে এরকম কোনো সিমটম দেখা যায়? আমাদের রাজনৈতিক ধারাটার মধ্যে ফ্যাসিজমের যে প্রবণতা, এটা পরিষ্কার। একটু ব্যাখ্যা করবেন? প্রথমত, আমরা ভিন্ন মতকে আমরা কখনো স্বীকার করি না। ভিন্ন মতের সঙ্গে আমরা এনগেজ করা, আলোচনা করা, মানে সিরিয়াসলি আলোচনা করা আমরা কখনো করি না। আমরা মনে করি আমি যেটা বলেছি এটাকে কায়েম করতে হবে। আর আরেকটা বড় সমস্যাটা হচ্ছে, আমাদের তো এখানে সত্যিকার অর্থে একটা পুঁজিতান্ত্রিক ডেভেলপমেন্ট হয় নাই, মানে যাতে কেন বলি ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট হয় না আমাদের দেশে। না হওয়ার কারণে এখানে দ্রুত অর্থ অর্জন করবার পথ হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রের ক্ষমতা যাওয়া মানে অতি সহজে লুটপাট করতে পারা। আপনি বড় বড় প্রকল্প আনবেন বাইরে থেকে, এবং সেখান থেকে বৃহৎ একটা অংশ আপনি লুট করে মেগা প্রকল্প করে এটা করবেন আপনি। তাহলে এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে না পারছেন, তখন তো আপনি ফ্যাসিবাদকে মোকাবেলা করতে পারছেন না, লুটিনা মাফিয়া শ্রেণীকে মোকাবেলা করতে পারছেন না, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে এটাকে আপনি ঠেকাতে পারছেন না। তাহলে আমাদের তো রাষ্ট্র, যেটা আমি শুরু করেছিলাম শুরুতে, রাষ্ট্র সংক্রান্ত চিন্তাটাকে তো আমাদের চিন্তার কেন্দ্রে আনতে হবে, যে আমাদের রাষ্ট্রটা বানাইতে হবে যাতে এই ধরনের লুটিয়া মাফিয়া শ্রেণী তৈরি না হয়। রাষ্ট্রে যেন আমি পার্টিসিপেট করতে পারে, প্রত্যেকটা নাগরিক যেন রাষ্ট্রে অংশগ্রহণ করতে পারে তার নীতি নির্ধারণে এবং নীতি বাস্তবায়নে। যতক্ষণ না আমি এই জায়গায় যেতে না পারছি, ততক্ষণ বাংলাদেশ অত্যন্ত ভালনারেবল, এবং আমরা আদৌ এই দেশটাকে ঠিক রাখতে পারবো কিনা আমার সন্দেহ আছে। ফরহাদ মাজহার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।